রাষ্ট্রপতির এখন পদচ্যুত হওয়ার ব্যাপারটা আসছে। আপনি বলছিলেন ৩টা গুরুত্বপূর্ণ পোস্ট, আরও একটা গুরুত্বপূর্ণ পোস্ট সাংবিধানিক না হলেও সেনাপ্রধান। তিনি এবং রাষ্ট্রপতি তারা বহাল থেকে গেলেন আপনাদের ক্ষমতা হারানোর পরেও। সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটা সাক্ষাৎকারে, একটা ভার্চুয়াল বৈঠকে তিনি বলছিলেন যে যে যারা আসলে বলছিলেন যে একবার যারা বিট্রে করে তারা সবসময় বিট্রে করে, শেখ হাসিনার দূরদর্শিতা নিয়েও প্রশ্ন করছিলেন রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান নিয়োগের ব্যাপারে তিনি প্রশ্ন করছিলেন, এবং তাদেরকে নিয়ে নতুন রণকৌশল সাজালে সেটা কখনো সফল হবে না, এরকম বক্তব্য দিচ্ছিলেন। এই যে নতুন রণকৌশল সাজালে সফল হবে না, এই বার্তাটা বা এই সাবধান বাণীটা কেন দিচ্ছেন? এরকম কি কোনো রণকৌশল সাজানো হচ্ছে আসলে, যেখানে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান আছেন? দেখুন, কাদের ভাই প্রথমে যে কথাটি বলেছেন, যিনি কমিটমেন্ট থেকে সরে যান, যে কোনো সময় যে কোনো কারোর সঙ্গেই তিনি সরে যেতে পারেন। তিনি রাষ্ট্রপতি হতে পারেন, সেনাপ্রধান হতে পারেন, যেই হন না, যে ব্যক্তি তার নীতি নৈতিকতা থাকে না এবং সে কমিটমেন্টের মধ্যে থাকে না, সে যে কারো সঙ্গে সে কথার বরখেলাপ করতে পারে। এই পর্যন্ত তো আমি তার সঙ্গে একমত। এবং দেখুন, সেনাপ্রধান তো সাংবিধানিক, আমি যেহেতু 3টি সাংবিধানিক পদের কথা বলেছি এই কারণে তার কথা উল্লেখ করিনি। রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে তারা যদি রাষ্ট্রপতিকে নিয়ে অস্বস্তিতে থাকেন, সেনাপ্রধানকে নিয়েও খুব স্বস্তিতে থাকার কিন্তু সুযোগ আছে বলে মনে করি না। তারা মনে করবেন যে আগের সরকার তাকে নিয়োগ দিয়েছিল, তাদের নিউট্রাল ভূমিকা বা তারা যখন তাদের যে পরবর্তীতে যে তাদের ভূমিকাটা ছিল, সেই কারণেই তো ষড়যন্ত্রকারীরা বা আন্দোলনকারীরা বা জঙ্গিরা সেই সময় সফল হয়েছে। তো এখন যে আবার আরো এই ধরনের কিছু হবে না, এই নিশ্চয়তা, এই গ্যারান্টি নিশ্চয়ই কেউ দিতে পারে না। এবং যিনি একসময় কথার বরখেলাপ করেন তিনি তো বারে বারে করতেই পারেন। কিন্তু ওই যে মানে ওই প্রশ্নটাই যে রণকৌশল কি সাজানো হচ্ছে আপনাদের? এমন রণকৌশল, দেখুন, রাষ্ট্রপতি বা সেনাপ্রধানকে আওয়ামী লীগের মতো একটি দল তার সাধারণ নেতাকর্মী, তার দলীয় কর্মী সমর্থকের উপর নির্ভর করেই রণকৌশল সাজায়। এই জায়গায় প্রশাসন, কোনো বিশেষ বাহিনী বা বিশেষ কোনো দেশি বিদেশি সংস্থার প্রতি বা শক্তির প্রতি যে সহযোগিতা নিয়ে বা তাদের ভরসায় করে যাবে, এটা কিন্তু আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন সময়, সেই পাকিস্তানের সময়ও তকমা দেওয়া হয়েছে, বাংলাদেশ স্বাধীন করার পরেও বা এখন পর্যন্ত এই কথাগুলো বলা হয়। কিন্তু এগুলো যে শুধু কথামালা বা রাজনীতির জন্য বা বিরোধিতার জন্য বিরোধিতা, সেগুলো কিন্তু প্রমাণিত হয়ে গিয়েছে। আওয়ামী লীগ তার নিজস্ব শক্তিমত্তার উপর দিয়েই তারা অতীতেও এদেশের মানুষের জন্য কাজ করেছে, এখনো করে যাচ্ছে, ভবিষ্যতেও করবে। মানে এই নিজস্ব শক্তিমত্তার মধ্যে তো তার নিয়োগও আসলে আছে, মানে যাদেরকে নিয়োগ করা যায়, যেমন রাষ্ট্রপতি তো সরাসরি ছাত্রলীগ করা মানুষই বলে তিনিই বলেছেন। একটু এটাও জিজ্ঞাসা করি, সেনাপ্রধানের সাথেও কি কোনো যোগাযোগ হয়েছে পরবর্তীতে? শেখ হাসিনার মনে হয় বটে। হ্যাঁ, না, দেখুন, বাংলাদেশ একটা ছোট্ট জায়গা। আপনি অনেকের সঙ্গেই অনেকের যোগাযোগ থাকতেই পারে, এবং এই দেশে ছাত্রলীগ করেন নাই এমন মানে বিপুল সংখ্যক মানুষ, যেখানে দেশের আমি বলবো না অর্ধেক মানুষ, আপনি এটা তো আমরা স্বীকার করি, 40 থেকে 45% মানুষ আওয়ামী লীগের প্রতি তাদের আস্থা বা সমর্থন বা আদর্শিক ভাবে আছে। তো এই জায়গায় আপনি কি দাঁড়াচ্ছে, প্রতি 2 জনের মধ্যে বা 3 জনের মধ্যে একজন আওয়ামী লীগ। তো এই জায়গায় আজকেও তো মনে করেন যে প্রায় মনে হয় 17 জন পুলিশ অফিসারকে অবসরে পাঠানো হয়েছে, প্রতিদিনই তো পাঠানো হচ্ছে। প্রশাসনের যারা ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন বা তার ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, তাদেরকে পাঠানো হচ্ছে। তো এটা কি শুধু ছাত্রলীগ করার কারণে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে? তো এভাবে যদি করতে হয় তাহলে দেশের অর্ধেক মানুষকেই তো আপনার চাকরি বাকরি থেকে বাদ দিয়ে দিতে হবে। এই কাজগুলো তো হচ্ছে। আচ্ছা, আপনি একটু এটা বলেন, মানে আমাদেরকে, শেখ হাসিনা ফেরার ঘোষণা দিচ্ছেন ডিসেম্বরে এবং নেতা কর্মীরা সহ তিনি ফিরবেন বলে বলছেন। অবশ্য আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক তিনি বলছেন কিছু কথা জাহিরে, কিছু কথা থাকে বাতেনে, মানে কিছু কথা প্রকাশ্যে বা দৃশ্যমান, কিছু কথা অপ্রকাশ্যে বা অদৃশ্য অবস্থায় থাকে বলে তিনি বলছেন। সব কথা বলা যাবে না। সব না হয় নাই বললেন, কিন্তু আপনাদের এই যে রণকৌশল সাজানোর বিষয়টা, সেটা আসলে কেমন, কি প্রক্রিয়ায় তিনি আসলে দেশে ফিরবেন? দেখুন, প্রথমত তিনি দেশে ফিরবেন কারণ তাকে তো, এই দেশ তার দেশ, এই দেশে তার নারীর টান, এই দেশের মানুষের প্রতি তার যে দায়বদ্ধতা আছে, সেই কারণে তিনি ফিরবেন। এবং তিনি যে ভারতে গিয়েছেন, তিনি কি নিচে গিয়েছেন, তিনি কি নিজে হেলিকপ্টার চালিয়েছিলেন, তিনি কি প্লেনে তিনি চালিয়েছিলেন? সেই সময় যারা দায়িত্বে ছিলেন বিমান বাহিনীর,
সেই সময় সেনাবাহিনীর যারা দায়িত্বে ছিলেন তারা তো এখনো আছেন। এই যে তাকে যেভাবে গণভবন থেকে তাকে সামরিক হেলিকপ্টারে করে এবং পরবর্তীতে সামরিক বিমানে করে তাকে দেশের বাইরে নিরাপত্তার কথা বলে তারা দিয়ে রেখে আসলেন, সেই সমস্ত অফিসাররা তো বহাল আছেন। তারা কার নির্দেশে সেই কাজটা করেছেন? এখন বঙ্গবন্ধু কন্যা ফিরে মানে শেখ হাসিনা তো নিজেই ভারতকে অনুরোধ করেছিলেন যে তাকে মানে তিনি যাবেন সেই বিষয়টি, এবং এই বিষয়টি সংসদে বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। দেখুন, এটা কিন্তু একটি সামরিক চ্যানেলের যোগাযোগের মাধ্যমে তারপরে তার সম্মতিতে সেটা করা হয়েছে, কিন্তু সেই প্রক্রিয়াটার সঙ্গে কিন্তু সেই সময় পুরোপুরি সামরিক বাহিনী জড়িত ছিলেন। এটা কিন্তু খুব পরিষ্কার। তাকে যখন তার সম্মতির কথা জানতে চাওয়া হয়েছে তখন তিনি তো তাকে যখন সেই প্রক্রিয়ার মধ্যে রেখে দেওয়া হয়েছে বা সেই করার জন্য বাধ্য করা হয়েছে তখন তিনি সম্মতি জানিয়েছেন। তো এই অ্যারেঞ্জমেন্টটা কারা করেছে? নিশ্চয়ই তিনি করেননি। আজকে তিনি ফিরে আসার কথা যেটা বলেছেন তিনি সম্মতি দিয়েছেন, আর তো অ্যারেঞ্জমেন্ট তো কখনোই একদম নির্বাহী প্রধান শেখ মানে প্রধানমন্ত্রী তো আর অ্যারেঞ্জমেন্ট করবেন না, করবে তো নিশ্চয়ই অধীনস্থ কেউই। হ্যাঁ, তারাই তো সেই প্রক্রিয়াটা করেছে এবং তাকে বলেছে যে আপনি, কারণ তার কথাই তো তারা সম্মতি জানাবে, কারণ তারা তো অন্য কারো কথা শুনবে না বা অন্য কারো কথা বিশ্বাস করবে না। সেই কারণেই তাকে দিয়ে তখন বলানো হয়েছে যে আপনি বলুন। হয়তো এভাবেই একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল, কারণ সেই বিষয়গুলো তো আমরা এখনো হয়তো পুরোপুরি জানি না। একটা সময় নিশ্চয়ই আমরা সেই বিষয়গুলো আমাদের সবার কাছে পরিষ্কার হবে, কারণ সেই সময়ের ঘটনাগুলো, গণভবনে কি ঘটেছিল, অন্যান্য জায়গায় যে ক্ষমতার কেন্দ্রগুলো সেখানে কি ঘটেছিল বা কিভাবে সেই প্রক্রিয়াগুলো হয়েছিল, কারা উত্তরা থেকে মিছিলগুলো আসার জন্য উৎসাহিত করেছিল, ঢাকায় ঢুকার বিভিন্ন পয়েন্টগুলো কারা খুলে দিয়েছিল, কেন খুলে দিয়েছিল, পুলিশকে কারা দায়িত্ব পালন থেকে সরিয়ে দিয়েছিল, সেই বিষয়গুলো নিশ্চয়ই একসময় খুব পরিষ্কার ভাবেই সামনে আসে। এখন ধরেন যতটুকু পরিষ্কার হয় সেটি হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বক্তব্য যে শেখ হাসিনা অনুরোধ করেছেন এবং শর্ট সময়ের মধ্যেই তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে, তারা অনুমতি দিয়েছেন, এরকম একটা বিষয় এতটুকু পাওয়া যায় ভারতের পক্ষ থেকে। আর ধরেন 4 আগস্ট রাতে শেখ হাসিনার সাথে ডক্টর হাসান মাহমুদ তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীর যে কথোপকথন, তখনও শেখ হাসিনাকে বলতে শোনা যায় এই দেশে আর না, তিনি এরকম একটা কথা বলছিলেন, মানে পুরো কথোপকথনের একটা অংশ আমি বললাম। ফলে মানে দেশ যে ছাড়বেন এটি তো মোটামুটি মনে হয় সেই কথোপকথন বা পরের অনুমতি। শারমিন, দেখুন, কোনো বাক্যাংশের একটা লাইন দিয়ে আসলে পুরো অর্থ বের করার কোনো সুযোগ নেই, এটা কোনো সুযোগ নেই। এটা আমি বলছি না যে জামাতের নেতৃবৃন্দ যেভাবে বলেন যে বিভিন্ন অঘটনের পরে এআই দিয়ে করা, আমি এআই এর কথা বলবো না, হ্যাঁ, কিন্তু আপনি যখন পুরো একটা বাক্য বা তার আগে পরে আরো অনেক হয়তো কথা থাকে, তো একটা নির্দিষ্ট বাক্যকে বা শব্দকে ধরে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, মানে এআই দিয়ে করা, এটা কিন্তু আপনারাও বলেছিলেন। ধরেন লেথাল ওয়েপন ব্যবহারের যে নির্দেশনা প্রথমে বলা হলো এআই দিয়ে, তারপরে প্রধানমন্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী যখন সাক্ষাৎকার দিলেন তিনি বললেন টেকেন আউট অফ কনটেক্সট, মানে প্রথমে ছিল এআই কিন্তু ছিল আওয়ামী লীগের অবস্থান, তারপরে শুনলাম টেকেন আউট অফ কনটেক্সট। ওদিকে সজীব অজয় জয় বললেন এটা নাকি ওই যে হলি আর্টিজানের সময় দেওয়ার ঘোষণা, মানে অনেক রকম অবস্থান আপনাদের পক্ষ থেকে আসছে, কিন্তু আপনি বলছেন যে পুরো বাক্যটা না শোনা। পুরো বাক্যটা ছিল এরকম যে তিনি বলছিলেন যে আমি কিন্তু ঠিক করেছিলাম আজকে যাব, মানে 4 আগস্টের কথা শেখ হাসিনা বলছেন যে আমি কিন্তু ঠিক করেছিলাম আজকে যাব রাষ্ট্রপতির কাছে, আর সব কিছু লিখে ঠিক করে রেখেছিলেন তিনি বলে বলছেন, এবং এভাবে মানুষ মেরে থাকার কোনো মানে হয় না। তখন অন্যদিক থেকে হাসান মাহমুদ বলছেন ইমার্জেন্সি দিয়ে দেন, তখন তিনি বলছেন লাভ নেই, অতটুকুই তো করবে, মানে কারফিউ এবং তারপরের কথা বলছেন যে অতটুকুই তো করবে, আমি কিন্তু থাকবো না, এ দেশে আর না। তারপরে তিনি বলছেন যে নেতাকর্মীদের যেভাবে বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, মানে সেই প্রেক্ষাপটের কথাও বলছেন যে, কিন্তু এই হচ্ছে তার কথোপকথনের কথা, সেই 4 আগস্টের রাতের কথা, যেটি আসলে আপনি বলছেন যে শুধুমাত্র একটা লাইন না, এই হচ্ছে তার পুরো কথোপকথনের জায়গা। দেখুন শারমিন, তিনি যে কথাগুলো বলেছেন তিনি তো রক্তপাত চাননি। একটা রাষ্ট্রনায়ক হিসেবে, এদেশের একজন রাজনৈতিক নেতা হিসেবে তার কাছে আপনি কি আশা করতে পারেন? তিনি কি বলবেন যে না আরো বেশি রক্তপাত হোক, আরো বেশি মানুষ মারা যাক? না, কিন্তু এভাবে মানুষ মেরে থাকার কোনো মানে হয় না, মানে মানুষ মেরে থাকা হচ্ছিল ততক্ষণ পর্যন্ত, এভাবে মানুষ মেরে থাকার কোনো মানে হয় না। এই লাইনটার ব্যাখ্যা কিরকম মনে হয় আপনার কাছে? দেখুন, এই যে আমাদের কথা কি সাখাওয়াত সাহেব বলেন নাই যে স্নাইপার রাইফেল ছিল, স্নাইপার রাইফেল কালা ছিল, পুলিশ তো এই স্নাইপার রাইফেল ব্যবহার করে না। তো এই স্নাইপার রাইফেল দিয়ে যে লাশের সংখ্যা বাড়ানো হলো, এই কাজগুলো কারা করেছিল? মেট্রোতে কারা আগুন দিয়েছে? পুলিশকে কারা হত্যা করেছে? এই যারা হত্যা করেছে, যারা থানা অস্ত্র লুট করেছে, তারা কিন্তু বলেছেন বিএনপির নেতৃত্ব, জামাতের নেতৃত্ব। এটা
পুলিশের কাছে আছে, সাধারণ মানুষের কাছে থাকার কথা না, কিভাবে গেল তিনি সেই প্রশ্নটা করেছিলেন। না, সেটা তিনি বলেননি। তিনি দুইটা জায়গায়, একবার নয়, দুইবার তিনি বলেছেন, হ্যাঁ। অবসরপ্রাপ্ত আর্মি অফিসারদের রাওয়া ক্লাবে সেখানেও কিন্তু তিনি বলেছেন, তাকে বলা হয়েছে যে এটা এই জোনে আপনি ঢুকবেন না। হ্যাঁ, তো এটা কারা উনাকে বলেছে? এটা তো উনি পরিষ্কার, উনাকে তো এই স্নাইপার রাইফেলের কথা বলার পরে কিন্তু তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো। এটা নিশ্চয়ই আপনার মনে আছে। হ্যাঁ, মনে আছে। হ্যাঁ, তো এটা তিনি কিন্তু খুব পরিষ্কার ভাবেই বলেছেন যে পুলিশের কাছে বা সরকারি এই বাহিনী, কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই স্নাইপার রাইফেল বা এই ক্যালিবারের গুলি থাকে না। তো এই গুলিগুলো আপনি মনে হয় একটু, আমি ওনার কথা বারবার শুনেছি এবং উনি আমার অনুষ্ঠানে এসেও বলেছেন, তিনি আসলে এটা বলেন নাই যে পুলিশের খাতে তো থাকার কথা না, তিনি বলেছেন সাধারণ মানুষের কাছে এটা গেল কি করে সেই তদন্তটা তিনি করতে চেয়েছিলেন। এবং সেটি মানে আপনি বললে আমি এখন খুঁজে বের করে আবার আপনাকে শোনানোর চেষ্টা করতে পারি। না, তো একই তো কথা, তিনি তো এটাই বলতে চাইছেন যে সাধারণ মানুষও যদি হয়, এই কারা, এই আততায়ীরা কারা, এই আততায়ীটা কে? এই আততায়ী তো নিশ্চয়ই পুলিশ না, কারণ পুলিশের পক্ষে এই কাজগুলো করা সম্ভব নয়, বা পুলিশ এই কাজ করবে না। সেই সময়টায় যেভাবে বিটিভিতে আগুন দেয়া হলো, আপনি বলুন যে বিভিন্ন কারাগারে যেখানে জঙ্গিরা ছিল, সেই জঙ্গিদেরকে কারাগার ভেঙে বের করা হলো, এগুলা কি আন্দোলনের অংশ? নির্দিষ্ট কারাগারগুলো যেখানে জঙ্গি সাজাপ্রাপ্ত জঙ্গিরা ছিল, বিচারাধীন জঙ্গিরা ছিল, সেই সমস্ত কারাগারে কেন আক্রমণ করা হলো? সেই কারাগারগুলোর ফটক কারা ভেঙে সেখান থেকে জঙ্গিদেরকে বের করে নিয়ে আসলো? তো এই যে আপনি বিহারিরা ঢাকায় কেন আসলো, বিহারিরা তো ছিলই, রোহিঙ্গারা কেন ঢাকায় আসলো, কারা নিয়ে এসেছিল? এই যে আন্দোলনটা, যদিও সেই সময়টা আমি পূর্বেই বলেছি যে কোটা বিরোধী বলা হয়েছিল, দুর্নীতির বিরুদ্ধে বলা হয়েছিল, বাক স্বাধীনতার কথা বলা হয়েছিল, বৈষম্যের কথা বলা হয়েছিল। আপনি দেখুন সেই সময় যে কথাগুলো বলা হয়েছিল তার একটাও কি আমরা পরবর্তী সময়ে দেখেছি যে সেই দিকে সেই আন্দোলনের শক্তি বা তারা সেই চাপ সৃষ্টি করছেন, সেটা অবৈধ ইউনিস হোক আর বিএনপি সরকার হোক, কারোর প্রতি তারা কি সেই দিকে গিয়েছেন? আজকে কি কোটা নেই? আজকে কি দুর্নীতি নেই? আজকে কি বৈষম্য নেই? সবই আছে। মানে আপনি বলছেন কারা ছিল, সেই কারা অদৃশ্য একটা শক্তি তো ছিল, সেটা দেখা যায় নাই যে কারা আসলে সাধারণের মধ্যে থেকে গোলাগুলি করছে। কিছু কিছু জায়গায় যুবলীগ, কিছু ছাত্রলীগের নেতাকর্মীদের চেহারা এসেছে, তাদেরকে পরবর্তীতে গ্রেপ্তারও করা হয়েছে, কিন্তু আরো কারা ছিল সেটি ওই সেই অদৃশ্য জায়গায় রয়ে গেছে। কিন্তু পুলিশকে তো আমি আপনার সঙ্গে একদম দ্বিমত পোষণ করছি। আপনি কোনোভাবেই এটা ছাত্রলীগ যুবলীগের কথা বলবেন না। যদি ছাত্রলীগ যুবলীগের কেউ করে থাকতো, কোন এজাহারে কি এসেছে স্নাইপার রাইফেলটা মানে প্রথম আলোতে গুলি করার ছবি সহ এসেছে এবং তাদের মানে যুবলীগের একজনের ছবি সহ দেখা গেছে যে হেলমেট পরে তিনি গুলি। এটা কি স্নাইপার রাইফেল ছিল? না, স্নাইপার রাইফেল ছিল কিনা জানি না, তাকে গুলি না প্রশ্নটা হচ্ছে শারমিন, প্রশ্নটা হচ্ছে স্নাইপার রাইফেলের অন্য গুলি বা অন্য আগ্নেয়াস্ত্রের কথা বলছি না, অন্য আগ্নেয়াস্ত্র দিয়ে মারলেও তো আলোচনা করছি স্নাইপার রাইফেল দিয়ে কারা টার্গেট করে করে লাশগুলা ফেলে দিয়েছিল, কারা লাশের সংখ্যা বাড়িয়েছিল, সেই বিষয়টা আমাদেরকে অবশ্যই একটা সময় আমাদেরকে সেগুলো খুঁজে বের করতে হবে। আমরা যদি সেটা খুঁজে বের না করি, অবশ্যই তাহলে সেই খুনিরা বা যারা এই ষড়যন্ত্রের সঙ্গে ছিল তারা আড়ালে চলে যাবে। আপনি পরস্পরের দোষারোপের এইটুকু খুঁজে বের করা হয়েছে, যেমন যেই ভিডিওগুলো দেখা যাচ্ছে যে পুলিশ মারছে, সেরকম কিছু ভিডিও আছে, ছবি আছে, ভিডিও আছে, বা ওই যে আমি বললাম প্রথম আলোতে দেখা গেছে যে যুবলীগের একজন যুবলীগ নেতা তিনি গুলি করছেন তারটা, কিন্তু আপনারা যাদের কথা বলছেন সেটা আপনারা আসলে কিভাবে বের করবেন? আমরা তো বিভিন্ন ফুটেজ, এবং সেই সময় ফুটেজ তো সবার কাছেই আছে, সেই সময় সেই ফুটেজগুলো আপনি দেখুন। সেই যে আপনার বলা হচ্ছে যে পুলিশের গুলিতে মারা গেল, শহীদ হলো, কিন্তু আসলে সে কি পুলিশের গুলিতে মারা গিয়েছে, না রাবার বুলেট তার গায়ে লেগেছে? তার গায়ে তো কোনো গুলির চিহ্ন ছিল না, কোনো রক্তের দাগ ছিল না। তার পরিবার বলেছে সেই সময়টায় যে তাকে দীর্ঘক্ষণ, সে যখন আহত হলো তাকে কয়েক ঘন্টা বাইরে কোথায় ছিল তার পরিবার জানে না, তারপরে তাকে হসপিটালে মুমূর্ষু অবস্থায় নেওয়া হলো, সে মারা গেল। তো এই যে অবস্থা বা এই পরিস্থিতিগুলো কারা তৈরি করেছিল? আমরা বায়বীয় ভাবে বা এই যে দোষারোপের বা নিজেরা নিজেদেরকে রক্ষা করার জন্য আমরা এক পক্ষ আরেক পক্ষের উপরে এই দোষগুলা দিচ্ছি। এই যে আজকে যে মানুষগুলো মারা গেল তাদের তো পরিবার আছে, তারা কারো না কারো সন্তান, কারো না কারো ভাই, কারো পরিবারের অংশ, তারা তো আমাদেরই দেশের সন্তান। এতগুলো মানুষ মারা গেল, কেন মারা গেল, কারা এদেরকে হত্যা করলো? আমরা তো এই বিচারটা চাই। আমরা তো বলেছি
যে এই সমস্ত হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচার করতে হবে। এই বিচার করতে গিয়ে আপনি আওয়ামী লীগ, ছাত্রলীগ, মানে যুবলীগের উপর নিরপেক্ষ বিচারের জায়গায় আসলেই তো একটু প্রশ্ন জাগে যে ধরেন আবু সাইদ হত্যাকাণ্ড যখন দেখলাম পুলিশ গুলি করলো, কিন্তু যখন প্রথম এজাহারটা হলো সেখানে সেই পুলিশের কোনো নামই নাই, বিএনপি জামাতে তাদের নাম আছে, ফলে তখনই নিরপেক্ষ বিচার নিয়ে আসলে প্রশ্ন জাগে যে নিরপেক্ষ বিচার কি আসলে আপনারাও করতেন, যেখানে আপনাদের যেমন আবু সাইদের গায়ে তো পুলিশের কোনো গুলি ছিল না, রাবার বুলেট, এটা তো রাবার বুলেট ছিল। রাবার বুলেট আর গুলি তো এক না। কিন্তু রাবার বুলেট, অতিরিক্ত রাবার বুলেট, মানে যাই হোক সেই আলোচনায় আজকে আর না যাই, সেই আলোচনা অনেক হয়েছে। এই আলোচনায় আজকে পুরো অনুষ্ঠানটা অন্য বিষয়ে সাজানো ছিল, যে তাহলে মানে শেখ হাসিনার ফেরা নিয়ে কথা বলতে চেষ্টা করছিলাম, যে তার ফেরার ব্যাপারে সরকারের সাথে কি কোনো যোগাযোগ হচ্ছে? না, কোনো যোগাযোগ হচ্ছে না। ভারতের মানে ভারতকে জানানো হয়েছে অফিসিয়ালি যে শেখ হাসিনা? দেখুন, তারা তো পরিষ্কার বলেছেন যে তিনি তাদের এখানে একজন অতিথি হিসেবে আছেন। তার রাজনৈতিক সিদ্ধান্ত বা তিনি যে সিদ্ধান্ত নেবেন সেই জায়গায় তিনি স্বাধীন। সেই জায়গায় তাদেরকে জানানোর কোনো বিষয় নেই। তিনি যখন সেই কথাটা বলেছেন আন্তর্জাতিক মিডিয়ার সামনে, তো সেটা তো সবাই জেনেছে। বাংলাদেশের সরকার যেভাবে জেনেছে, পৃথিবীর বিভিন্ন মানুষ জেনেছে, ভারতীয় কর্তৃপক্ষ তারাও নিশ্চয়ই সেটা জেনেছেন, না জানার তো কোনো কারণ নেই। মানে তারপরেও আনুষ্ঠানিকভাবে তো জানানো দরকার হয়, মানে একটা আনুষ্ঠানিকতা তো থাকে, রাষ্ট্রীয় কাজগুলো তো অনেক আনুষ্ঠানিকভাবেই হয়। দেখুন, বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরে আসবেন, হ্যাঁ, তো এই জায়গায় তিনি ফিরবেন, তাকে কি কোনো শক্তি দেশে ফিরিয়ে দিবে বা ফিরিয়ে দেওয়ার পরিবেশ তৈরি করবে, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ এবং আওয়ামী লীগের উপরেই নির্ভর করবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা যতটা সংগঠিত হয়ে রাজপথে নেমে আসতে পারবেন, সংগঠিত হবেন, মানুষকে এমনিতেই তো সাধারণ মানুষ আজকে বিক্ষুব্ধ। বিএনপি এবং ইউনূস বিগত 2 বছরে মানুষকে যেভাবে নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে নিয়েছে, তা আমি মনে করি যে এই মুহূর্তে সাধারণ মানুষের যে সমর্থনটা রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী, সেটার সঙ্গে যুগপৎ ভাবেই বঙ্গবন্ধু কন্যার ফিরে আসার প্রেক্ষাপটটা তৈরি করবেন। জি, কিন্তু যেহেতু ভারতে আপাতত আশ্রয়ে আছেন, ভারতের আশ্রয়ে আছেন, ফলে ভারতের একটা ইনভলভমেন্ট তো নিশ্চয়ই থাকবে, মানে ভারতকে জানাতে হবে বা ভারত একটা পাঠানোর ব্যবস্থা করবে, কিছু না কিছু তো ভারতের সাথে করতে হবে। না, দেখুন, ভারত এই দায়িত্ব কেন নিবে? ভারত এই দায়িত্বটা কেন নিবে? এটা তো বাংলাদেশের যে বিষয়টা, বাংলাদেশের বিষয়, আওয়ামী লীগের সভানেত্রী, সাবেক প্রধানমন্ত্রী তিনি ফিরে আসবেন, তিনি ফিরে এসে বলেছেন যে আমি আইনানুগভাবে মোকাবেলা করতে চাই, আমাকে কারাগারে দাও, আমাকে ফাঁসি দাও, আমি এদেশে আমি ফিরে আসতে চাই, এটা আমার দেশ। তো এটা আমি মনে করি না এখানে ভারতকে জানাতেই হবে বা ভারত কোনো সহযোগিতা করবে, সেই প্রত্যাশা আওয়ামী লীগ করে না। এবং আমি মনে করি যে সরকারের সাথেও যোগাযোগ হয়নি এই বিষয়ে, ভারতের সাথেও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো যোগাযোগ বা কথাবার্তা হয়নি। না, কথা হয়নি। এবং তিনি যে ফিরে আসার বিষয়টা তিনি মিডিয়ায় বলেছেন, নিশ্চয়ই তারা সেখান থেকে শুনেছেন, এবং তারা যদি মনে করেন তারা হয়তো পরবর্তীতে ওনার সঙ্গে আলোচনা করেছেন এই বিষয়ে, করতে পারেন, কিন্তু তিনি তার যে অভিপ্রায়টা তিনি সেটা ব্যক্ত করেছেন। আচ্ছা, আর ওই যে সেই প্রশ্নটা যেটি করছিলাম যে যুক্তরাষ্ট্রর ভূমিকা কি, কারণ তারা তো সরকার পতনে ভূমিকা রেখেছে বলে আপনারা বলছেন, তারা না চাইলে এখন আপনারা ফিরতে পারবেন? দেখুন, অনেক সময় তো অনেক সিদ্ধান্ত পরিবর্তন হয়। তারা হয়তো ইউনূসকে দিয়ে যে চিন্তা ভাবনা করেছিলেন, বা অনেকেরই ইউনূস সম্পর্কে উচ্চ একটা ধারণা ছিল, ইউনূস যদি এইভাবে ক্ষমতায় না আসতো, ইউনূসের অবস্থানটা যে জায়গায় থাকতো, ইউনূস আসার পরে সে যে একটা কত বড় হিপোক্রেট, সেটা দেশদ্রোহী, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ দেখেছে। এবং সে যে একটা ভণ্ড, এটা লুবি মানুষ, সে রাষ্ট্র ক্ষমতায় এসে কনফ্লিক্ট অফ চেয়ার, সে এই যে পাওয়ারে এসে আদম ব্যাপারী থেকে নিয়ে কতগুলো লাইসেন্স সে নিয়েছে, পাশাপাশি যে রাষ্ট্রীয় সুযোগ সুবিধাগুলো নিয়েছে, হামের টিকা দিতে না পারার কারণে আজকে প্রায় 700 থেকে 800 শিশু মৃত্যুবরণ করলো। এই দায়টা কে নিবে? এই যে আপনি অনেক ফুটেজের কথা বললেন, এই ইউনূসের সে শান্তিতে নাকি বিশ্ব নোবেল পেয়েছিল, সে কি বলেছে, মবকে কিভাবে উস্কে দিয়েছে, যে আপনার গ্রামে, আপনি এসে এখানে বলছেন আপনার গ্রামেও তো তারা আছে, দেখেছি। তার মানেটা কি? তার মতো একটা বয়স্ক মানুষ এইভাবে উস্কানি দিতে পারে, বা সে যে এত লুবি,
এটা কি কেউ ধারণা করতে পারতেন? জি, তো দেখুন, এই বক্তব্যটা শুনেছি আমি, ডক্টর মোহাম্মদ ইউনূস এভাবে বলছেন সেটা আমি শুনেছি। কিন্তু ধরেন আমরা সম্প্রতি ওবায়দুল কাদেরকে যেটা শুনলাম যে ভায়োলেন্সের জবাবে ভায়োলেন্স করতে হবে, রক্তের বদলে রক্ত, শপথ নিচ্ছেন যে চোখের পানি অনেক ফেলেছি, এখন শপথ নিচ্ছি যে ভায়োলেন্সের বদলে, এটা একটা ভার্চুয়াল বৈঠকেই বা ভার্চুয়াল সভাতেই তিনি বলেছেন। এটি আসলে কি, এটা আসলে কি রকম বার্তা? বা দেখুন আমি সেটা শুনিনি, যেহেতু আমি শুনিনি, আমি দেখে নেবার ব্যাপারটা। আমি যেটা শুনিনি আমি সেই বিষয়ে মন্তব্য করতে পারবো না। কিন্তু ইউনিসের বিষয়টা তো তিনি মিডিয়ার সামনে যেভাবে প্রকাশ্যে বলেছেন, এবং সেই সময় বৈধভাবে তো নয়, অবৈধভাবে তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, সেই জায়গা থেকে তিনি যেভাবে বলেছেন, এটার সঙ্গে অন্য বিষয়ের আমি মনে করি এই মুহূর্তে তুলনা করে সেই বিষয়টাকে খাটো করার কোনো সুযোগ খাটো করার কিছু নাই, ওটাও তিনি বলেছেন, সেটা যেমন শুনেছি, ওবায়দুল কাদেরও বলেছেন, সেটাও শুনেছি। মানে তার না, সেটা কি কোনো মিডিয়া এসেছে? আমি কিন্তু শুনি না। আপনাদের বক্তব্য তো এখন গণমাধ্যমে মেইন স্ট্রিমে ওভাবে আসে না, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যায়। আমি সেটা শুনি নাই, আমি শুনি নাই সেটা। আচ্ছা, আমি আপনাকে শোনাতে পারি। কদিন আগেও আরেকজন আওয়ামী লীগ অ্যাক্টিভিস্টকে শোনাছিলাম, কিন্তু মানে তিনি বক্তব্যটা এটাই দিয়েছেন যে ভায়োলেন্সের বদলে ভায়োলেন্স, চোখের বদলে চোখ, রক্তের বদলে রক্ত, এখন এই শপথ নিচ্ছে আওয়ামী লীগ। এই আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি যে তিনি এটি বলেছেন। আচ্ছা শারমিন, আপনি দেখুন বাংলাদেশে আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল। বিএনপি জামাতের কোন নেতার ঘরে সেই নেতাকে না পেয়ে তার স্ত্রী কন্যাকে র্যাপ করেছে, এই ধরনের একটা দৃষ্টান্ত আছে? আওয়ামী লীগ, হ্যাঁ, মানে গণমাধ্যমে তো ঠিক এইরকম খবর দেখেছি বলে, হ্যাঁ, কিন্তু এখন এগুলা হচ্ছে বাংলাদেশে। আপনার বিএনপি জামাত 15, এখন তো মবের রাজত্বে আছে গণমাধ্যম, এটা তো আমার চেয়ে আপনি ভালো জানেন, না জানেন না? মানে গণমাধ্যম এটা জানেন না ছিল বলে আসলে জানি না, কখনোই কি আপনি এখন শুধু অন্যটা, এখন কি হচ্ছে সেটা বলেন। মানে এখন স্বাধীন কি আছে? হ্যাঁ, মব তো দেখেছি, এটা তো অস্বীকার করা যায় না। মব, কোন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া মব করে দখল হয়েছিল গত 15 বছরে আওয়ামী লীগের সময়? কিন্তু বন্ধ হয়েছে। একটা দৃষ্টান্ত আছে? একটা, প্রথম আলো এত কিছু করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, প্রথম আলো কি কখনো জ্বালিয়ে দেওয়া হয়েছে? হুমকি দেওয়া হয়েছিল যে তোমাদের সামনে সিন্নি করা হবে, গরু জবাই করা হবে, এই ধরনের হুমকি ডেইলি স্টার, প্রথম আলো পেয়েছিল? মাহফুজ আনাম কয়েকদিন আগেও তো আপনার মতিউর রহমান বললেন যে আওয়ামী লীগের পতনের জন্য তারা সব করেছেন। তো পতনের জন্য সব করেছেন সেটা ঠিক, আওয়ামী লীগের পতন হয়েছে, প্রথম আলো জ্বালিয়ে দিয়েছে, জঙ্গিরা মাফ করেছে। এই জঙ্গি মৌলবাদীরা কাউকে ক্ষমা করবে না, তারা একজন একজন করে ধরবে। তারা এদেশে কি হবে? ধরুন আপনারা ফিরে গেলেন দেশে, সেটা কি আসলে ওবায়দুল কাদের যেভাবে বলছেন বা সাবেক প্রধানমন্ত্রী যেভাবে দেখে নেবার কথা বলছেন, এরকম একটা অ্যাপ্রোচ হবে যে যারা এরকম করছে তাদেরকে দেখে নেওয়া হবে, তাদেরকে চোখের বদলে চোখ, রক্তের বদলে রক্ত, এরকম আপনাদের অ্যাপ্রোচ হবে? আপনাদের অ্যাপ্রোচ? দেখুন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। আওয়ামী লীগে এদেশের সবচেয়ে বড় জনসমর্থিত দল। আওয়ামী লীগ কোনো সহিংসতা বা প্রতিহিংসাকে ধারণ করে না, অতীতেও করেনি, ভবিষ্যতেও করবে না। তবে যারা এই সমস্ত ঘটনা ঘটাচ্ছেন, সেটা প্রশাসনের হোক বা রাজনৈতিক